এখন শুনবেন একটি মজার গল্প স্বপ্না। গল্পটি লিখেছেন অতীশ দত্ত চৌধুরী। লকডাউনের এই সময়টাতে এখন আমার কাজের মধ্যে দুই, শুধু খাই আর শুই। খাওয়ার কথা যত কম বলি ততই ভালো। মোটামুটি সেই একই পদ, গিন্নির ঘুরিয়ে ফিরিয়ে কুমড়ে ছানা দেখানো। কাজ যে আমি একেবারে করি না তা কিন্তু নয়। এই যে কদিন ধরে আমি রোজ সকালে উঠে চা বানাচ্ছি, তাও নিন্দুকে বলে কিনা লোক দেখানো। আজকেই তো সকালে ঘুম থেকে উঠে গুনগুন করে গান গাইতে গাইতে চা বানাচ্ছিলাম। চা বানানো আমায় নাহি সাজে। ঘড়িতে 7টা বাজে। সসপ্যানে দুধ জাল দিতেই তাল কেটে গেল। বাজে দুধ, বিনা মেঘে বজ্রপাতের মতো, বিনা লেবুতে দুধ কেটে ছানা হয়ে গেছে। হাই হাই করে উঠলাম আমি, একেবারে দুধ কা দুধ, পানি কা পানি। ছানাগুলো ছাড়া পেয়ে জলে সাঁতার কেটে বেড়াচ্ছে মহানন্দে। দেখে তো আমার চক্ষু ছানা ভরা। 4 দিন আগে 12 জনের পিছনে লাইন দিয়ে 3 প্যাকেট দুধ পেয়েছিলাম। এটাই লাস্ট প্যাকেট ছিল। এখন চা খাই কি করে? চা খেতে যেমন সাথে বিস্কুট লাগে, তেমন সকালে বড় বাইরে যেতে আমার চা লাগে। গিন্নি এসে বললেন, সরো, চা বানিয়ে দিচ্ছি। কদিন ধরে তুমি মেনু নিয়ে খুব ঝামেলা করছিলে, একদিকে ভালোই হলো। আজকে তোমায় ছানার ডালনা রান্না করে খাওয়াবো। অগত্যা বিস্কুট সহযোগে বিস্বাদ চা খেতে খেতে বাসি খবরের কাগজ পড়ছি। কাগজওয়ালার দোষ নেই, ওর রোজকার খবরের কাগজ রোজ সকাল 7টায় দিয়ে যায়। গ্রিলের ফাঁক দিয়ে গলিয়ে দেয়, আমি হাত দিই না। টিভিতে বলেছে বাইরের যে কোনো জিনিস ব্যবহার করার আগে ডেটল জলে 10 মিনিট চুবিয়ে রাখুন। কিন্তু খবরের কাগজ তো আর জলে চুবানোর জিনিস নয়, তাই বাসি কাগজ পড়ি। গতকালের কাগজ আজ, আজকের কাগজ আগামীকাল। আদা দিয়ে চা খাচ্ছি। চা খেয়ে একটু যোগাসন করব, তারপর একটুখানি শোবো। শোয়াশের দুধ কেটে গেল, এই শোকে একটু শুতে হবে এখন। যে কোনো জায়গায় আমি শুতে পারি, শোয়া নিয়ে আমার কোনো বাজ বিচার নেই। খাটে শুই, সোফায় শুই, মাটিতে শতরঞ্চি পেতে শুই, শুয়ে শুয়ে যোগাসন করি। টিভিতে বলেছে রোজ 8 ঘন্টা অন্তত ব্যায়াম করুন, যোগাসন করুন, দৌড়ান, হাঁটুন, কিছু একটা করুন। টিভিতে অনেকগুলো অপশান দিয়েছে, যে কোনো একটা করলেই হবে। পরীক্ষা দেবার সময় প্রশ্নপত্রে যেমন থাকে, 1-এর প্রশ্নের এ অথবা বি, যে কোনো একটার উত্তর দিলেই হবে। ওখানে অবশ্য মাত্র 2টো অপশান দেয়। তা আমি তো ওই 4টে অপশান থেকে যোগাসনটা বেছে নিয়েছি। বিয়ের আগে আমার বাবা মা যখন শ্বশুরবাড়িতে পাত্রী দেখতে গেছিলেন, সেই সময় আমার শাশুড়ি মা আমার মাকে দেখিয়ে বলেছিলেন, এই আসনটা আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। কি সুন্দর না দিদি? চটের উপর সুতো দিয়ে বোনা প্রজাপতি। তারপর সেই প্রজাপতি আসন দেখেই বোধহয় আমার বাবা মা সিদ্ধান্তে আসেন এবং আমাকে বউয়ের পতি হবার সায় দেন। রোজ সকালে চা পানের পর বউয়ের বানানো সেই প্রজাপতি আসনে বাবু হয়ে বসে আমি যোগাসন করি। তারপর খুব ক্লান্তি লাগলে আসন গুটিয়ে শতরঞ্চি পাতি, একটা বালিশ মাথায় দিয়ে শুয়ে শুয়ে শবাসন করি। এই আসনটা আমার খুব প্রিয় একটি আসন। শবাসন করতে করতে মা মেয়ের কথা শুনতে পাচ্ছি। আজকে ছানার ডালনা হবে, সেই নিয়েই আলোচনা। মনে মনে খুব হাসছি আমি। ওই কাটা দুধের ডালনা তোমরা খাও গিয়ে। শুধু ডাল না, আজকে আমার পাতে হরেক রকমের পদ পড়বে। ওরা বোধহয় ভুলে গেছে আজ দুপুরবেলা মৎস্যমুখের নেমন্তন্ন আছে আমার। গতকাল শ্রাদ্ধ খেয়ে এলাম, আজকে মৎস্যমুখ। এই তো দিন 13 হলো। পাড়ার ক্লাবের সভাপতি চন্দ্রশেখর পাল মারা গেলেন। ডাকনাম চাঁদু। বয়স হয়েছিল 82। শরীরে তেমন কোনো বিড়ম্বনা ছিল না, শুধু কানে একটু খাঁটো ছিলেন, এই যা। সকালে চাটা খেতে খেতে হঠাৎ টাটা করে ওপরে চলে গেলেন। নিজেও ভোগেননি, কাউকে ভোগানোনি। লালটুই প্রথম এসে আমায় খবরটা দিয়েছিল। রাজাদা, শুনেছ? চাঁদু এই একটু আগে চন্দ্রবিন্দু হয়ে গেছে। লালটু আমার চেলা, ওর মুখের কোনো লাগাম নেই। পাড়ার সব খবরাখবর সবার আগে আমার কাছে এনে হাজির করে। বলিস কি রে? এই তো পরশুদিনও ক্লাবে গেছিল দেখলাম। আর তোকেও যে কি বলি লালটু, দাদুর বয়সী লোককে কেউ নাম ধরে।
লালটু ওসব কথায় সময় নষ্ট করার ছেলে না। ওস্তাদ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ম্যাটাডোরে খবর দেওয়া হয়েছে, কেওড়াতলা যেতে হবে। শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আমি কখনো মিস করি না। এই মন্দার বাজারে প্রায় একরকম বিনা পয়সায় পেট পুড়ে ভালো মন্দ খেতে শ্রাদ্ধ বাড়ির জুড়ি নেই। তবে একেবারে পুরোপুরি বিনি পয়সায় খাই না। যতই হোক, নিজের একটা চক্ষু লজ্জা বোধ তো আছে। 8 প্যাকেট ধূপ, একটা রজনীগন্ধার মালা আর 1 বাক্স সন্দেশ নিয়ে যাই হাতে করে। পাড়ায় বোধহয় এমন কোনো বাড়ি বাকি নেই যার বাড়িতে আমি আর লালটু শ্রাদ্ধ খেতে যাইনি। রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে বরাবর মিষ্টি কিনি। দোকানের কর্মচারী বাবলুর এখন প্রায় মুখস্থ হয়ে গেছে শ্রাদ্ধ বাড়িতে আমি কীরকম মিষ্টি নিয়ে যাই। গিয়ে বললেই হলো, বাবলু, একজনের শ্রাদ্ধ বাড়ির মিষ্টি দিয়ে দে তো। যখন যেমন নেমন্তন্ন থাকে আর কি। সব সময় তো আর সপরিবারে নেমন্তন্ন করে না। করলে তখন বলি, 3 জনের শ্রাদ্ধ বাড়ির মিষ্টি দে। বাবলু সেই মতো বাক্স গুছিয়ে দিয়ে দেয়। 50 টাকার সন্দেশ ভরে দেয় 250 টাকার মিষ্টির বাক্সে। দেখে মনে হবে কত বড় 1 বাক্স ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। বড় বাক্স বাবদ বাবলুকে 1 টাকা বকশিস দিয়ে দিই। খুব খুশি হয় ছেলেটা। তাহলে মিষ্টির খরচ দাঁড়ালো বাক্সসহ 51 টাকা। প্রদীপের ফুলের দোকান থেকে 15 টাকা রজনীগন্ধার মালা কিনি। মালাতে 6 ইঞ্চি দূরে দূরে একটা করে গোলাপ লাগানো থাকে। দাম চাই 50 টাকা। প্রদীপকে বলি, বেশ বলতে লাগে না, আমার বাজেটও জানে, শুধু বললেই হলো, প্রদীপ, একটা শ্রাদ্ধ বাড়ির মালা দিস তো ভাই। গোলাপগুলো ছিঁড়ে নিয়ে 15 টাকায় দিয়ে দেয় রজনীগন্ধার মালা। পাশে দাঁড়িয়ে থাকা আর এক খরিদ্দার অবাক হয়ে দেখে, শ্রাদ্ধ বাড়িতে বোধহয় লাল জিনিস অ্যালাউ নাই। আসলে যে আমার পকেট অ্যালাউ করছে না সেইটা বুঝতে দিই না। মালা মিষ্টির সাথে 5 টাকার 8 প্যাকেট ধূপ কিনে নিলেই ব্যাস কেনাকাটা কমপ্লিট। কিন্তু 8 প্যাকেট ধূপ কিছুতেই দিতে রাজি নয় দোকানদার। তাই নিতান্তই বাধ্য হয়ে 10 টাকার ধূপ কিনে অর্ধেকটা বাড়িতে রেখে দিয়ে বাকি অর্ধেকটা নিয়ে যাই শ্রাদ্ধ বাড়িতে। সব মিলিয়ে আমার টোটাল খরচ 71 টাকা। তাতে একদিন শ্রাদ্ধ, একদিন মৎস্যমুখ। এই বাজারে বেশ সস্তাই। লালটু বেকার ছেলে, ওরা তো চক্ষু লজ্জার বালাই নেই। খালি হাতেই খেতে যায় আমার সঙ্গে। শ্রাদ্ধ বাড়িতে ঢুকে আমি যখন ফটোতে মালা পরাই, সেই ফাঁকে লালটু আগেই ভিয়েনশালে গিয়ে দেখে আসে মেনু কি। সেই মতো আমাকে বুঝিয়ে দেয় কোন কোন আইটেম বেশি জোর দিতে হবে। পাছে নেমন্তন্ন করতে লোকে ভুলে যায়, সেই জন্য লালটু আর আমরা দুজনে কখনোই শ্মশান যাত্রী হতে ভুল করি না। প্লেনের বোর্ডিং পাস পাওয়ার মতো ব্যাপার। হাতে বোর্ডিং পাস থাকলে প্লেনে ওঠা সুনিশ্চিত। তেমনি শ্মশান যাত্রী হতে পারলে শ্রাদ্ধের নেমন্তন্ন কনফার্ম। চন্দ্রশেখর বাবু শ্রাদ্ধের কদিন আগে থেকেই ওদের বাড়িতে 2 বার ঢুমের এসেছে লালটু। বলা যায় না লকডাউনের অজুহাতে যদি ফাঁকি দিয়ে দেয়। না, সেরকম অবশ্য হয়নি। পাড়ার প্রায় সব বাড়ি থেকেই ওরা একজন করে নেমন্তন্ন করেছে। গিলে করা ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি গলিয়ে নিয়ে চললাম নিয়মভঙ্গ খেতে। গেটের সামনে দাঁড়িয়ে উসখুস করছে লালটু, তাড়াতাড়ি চলো রাজাদা, ফার্স্ট ব্যাচ বসে গেছে। সাদা কাপড় আর ত্রিপল দিয়ে প্যান্ডেল বানিয়েছে দোতলা বাড়ির ছাদে। আজকে আর মালা মিষ্টির ব্যাপার নেই, ওটা গতকাল শ্রাদ্ধের সময় দিয়ে দিয়েছি। এবার সোজা ছাদে উঠে যেতে হবে। সিঁড়িতে দেখি ডিস্টেন্স মেনটেন করে একেবারে লম্বা লাইন পড়ে গেছে। 2টো সিঁড়ি ছাড়া ছাড়া দাঁড়িয়ে একজন করে। ফার্স্ট ব্যাচের খাওয়া শেষ হলেই একে একে ওপরে উঠবে। প্রশ্নপত্র আগাম ফাঁস হয়ে গেছে লালটুর সৌজন্যে। কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওস্তাদ, ফিশ ফ্রাইটা একটু বেশি করে সাঁটাতে হবে, পিওর ভেটকির, আর সর্ষে ইলিশের সাইজটাও ব্যাপক করেছে। তুই এত খবর পেলি কোথায়? আরে রান্নার ঠাকুর, কাশির কাছে সব জেনে নিয়েছি। আমি আর লালটু গিয়ে সিঁড়ির লাইনে দাঁড়ালাম। লালটু আমার পিছনে, আর আমার সামনের সিঁড়িতে আমার পাশের ফ্ল্যাটের মিসেস স্বপ্না চ্যাটার্জি। আমাকে দেখতে পেয়েই, ও মা, রাজাদা, পাঞ্জাবিটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনলেন? পান চিবোতে চিবোতে এক এক করে লোক নেমে আসছে ছাদ থেকে। ফার্স্ট ব্যাচ শেষ হলো। এরকম একটা শোকের বাড়িতে আমার পাঞ্জাবি নিয়ে আলোচনা আমার পছন্দ হলো না। লালটুকে তাড়া দিলাম, কি রে, যাবি? হ্যাঁ হ্যাঁ, চলো। ছাদে উঠে দেখি 4 জনের বসার টেবিলে মাত্র 2টো করে চেয়ার পেতেছে।
মুখোমুখি নয়, কোনাকুনি করে, দুটো করে চেয়ার পাতা, যতখানি ডিস্টেন্স মেনটেন করা যায় তার চেষ্টা। আমি আর লালটু বরাবর পাশাপাশি খেতে বসি। খেতে বসে নিজের জন্য তো আর চাওয়া যায় না। আমি দেখিয়ে দিই লালটুর পাতের দিকে, এই যে এখানে আর একটু পাতুরি দিন তো। লালটুও পরিবেশনের ছেলেকে আমার হয়ে বলে দেয়, রাজাদা মিষ্টি ভালোবাসে, রাজাদাকে আর দুটো রাজভোগ দিয়ে দাও। কিন্তু সব হিসেব গোলমাল পাকিয়ে দিল স্বপ্না। কর্নার টেবিলে বসে আমার দিকে হাত নেড়ে ডাকলো, এই যে রাজাদা, এদিকে, এই দিকে আসুন, বসার জায়গা রেখেছি আপনার জন্য। একটা চেয়ারে স্বপ্না বসে, উল্টো দিকের চেয়ারে নিজের হ্যান্ডব্যাগ রেখে দিয়েছে, যাতে অন্য কেউ বসে পড়তে না পারে। পটাপট চেয়ার দখল হয়ে যাচ্ছে, মিউজিক্যাল চেয়ারের মতো। বেশি ভাববার অবকাশ নেই। হাতের কাছে একটা চেয়ার ফাঁকা ছিল। ধপ করে বসে পড়ল লালটু। রাজাদা, আমি এখানে বসছি, তুমি যাও, স্বপ্না বৌদি জায়গা রেখেছে। আমি আর স্বপ্না বসেছি কোনাকুনি মুখোমুখি। আজকের ডাহা লস হয়ে গেল আমার। ৭১ টাকা খরচা করলাম, কতটা উসুল হবে বুঝতে পারছি না। বছর ৩৩-এর ছিপছিপে সুন্দরী স্বপ্নার সামনে বসে কবজি ডুবিয়ে খাই কি করে? স্বপ্না মনে হয় ডায়েটিং যোগাটোগা এইসব করে, নইলে এই রকম ফিগার মেনটেন করতে পারতো না। আর এরকম স্বাস্থ্য সচেতন সুন্দরী মহিলার সামনে বসে রাক্ষসের মতো তো আর খাওয়া যায় না। মহা জ্বালাতনে পড়লাম। প্রশাসন থেকে সোশ্যাল গ্যাদারিং অ্যালাউ করছে না, তাই নামমাত্র নিমন্ত্রিত। তাও নয় নয় করে ৯০ জন মতন লোক এসেছে। ছাদে ১০টা টেবিলে ২ জন করে, এক ব্যাচে মাত্র ২০ জন বসছে। স্বপ্নাকে যে এড়িয়ে বলবো পরের ব্যাচে বসবো, তারও ভরসা পাচ্ছি না। যা অবস্থা দেখছি, লাস্ট ব্যাচ বোধহয় বিকেল ৫টায় বসবে। এদিকে খিদেও পেয়ে গেছে খুব। আমার হয়ে যে লালটু চেয়ে দেবে সে উপায়ও নাই। মুখ শুকনো করে অনেকখানি দূরে বসে আছে লালটু। অগত্যা চন্দ্রশেখর বাবুর আত্মার শান্তি কামনা করে খাওয়া শুরু করে দিলাম। আরে দেখছি, স্বপ্না আমার খাওয়া দেখছে। ব্যাটার ফিশ আর ১ পিস নেওয়ার আমার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে ব্যাটা এদিকে আর এলোই না রিপিট করতে। স্বপ্নার সাথে চোকাচোকি হয়, ছেলেটাকে ডেকে আর ১ পিস চাইতেও পারলাম না। স্বপ্না হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, দাড়িতে আপনাকে কিন্তু ভীষণ হ্যান্ডসাম লাগছে। ব্লেড আর আফটার সেভ লোশনের খরচ বাঁচাতে দাড়ি রেখেছি, সেই প্রসঙ্গে এড়িয়ে গেলাম। এমনিতেই লকডাউনের জেরে কোথাও যাই না, আর গেলেও মুখে মাস্ক ঢাকা। তাহলে দাড়ি কামিয়ে টাকা সময় নষ্ট করা বেকার। সত্যি এখন আমি বেকার, হাতে কোনো কাজকর্ম নাই। টানাটানির বাজারে দাড়ি রেখেছি, আর ইনি এখন আমার এই দাড়ি ধরে টানাটানি করছেন। কথাটা ঘুরিয়ে দিলাম। স্বপন কোথায়? আসলো না যে। স্বামী স্ত্রী ২জনকে নিমন্ত্রণ করেছিল কিনা সেটা জানার জন্যই জিজ্ঞাসা। বুঝতে পেরে স্বপ্না বলল, আমাদের ২জনকেই নিমন্ত্রণ করেছিল, কিন্তু স্বপন তো এখন ব্যাঙ্গালোরে অফিস ট্যুরে গেছিল। তারপর ফ্লাইট বন্ধ হয়ে গেল, ফিরতে পারল না। একা ফ্ল্যাটে, আমার তো দম বন্ধ হয়ে আসে। শুনুন না, বলছিলাম কি, এই খেয়েছে, আবার কি বলবে। খেতে খেতে জোর বিষম খেলাম আমি। কাশির দমকা থামতেই চায় না। কেসেই চলেছি। চেয়ার থেকে উঠে এসে আমার মাথায় চাপড় দিতে দিতে ফুঁ দিল স্বপ্না। জলের গ্লাসটা মুখে ধরে বলল, খেয়ে নিন। একটু ধাতস্থ হলাম জল খেয়ে। স্বপ্না আর কথা বাড়ালো না, শুধু বলল, আগে খেয়ে নিন, নিচে গিয়ে বলবো। কি বলবে স্বপ্না? সেই আতঙ্কে আর খেতেই পারলাম না ঠিক মতো। কোনো রকমে খাওয়া শেষ করে বাড়ি পালাতে পারলে বাঁচি। স্বপ্না দেখি আমার আগেই আঁচিয়ে রেডি। চলুন যাওয়া যাক। অগত্যা নিচে নেমে গেলাম স্বপ্নার সঙ্গে। লালটু তখনও এনতা সাঁটিয়ে চলেছে। নিচে নেমে এসে স্বপ্না বলল, রাজাদা, একবার আমার ফ্ল্যাটে যাবেন? চলুন না প্লিজ। আঁতকে উঠলাম আমি। স্বপন এখন ব্যাঙ্গালোরে। এই সময় স্বপ্না আমাকে ওর ফ্ল্যাটে যেতে বলছে কেন? ব্যাপার তো সুবিধের নয়। আহা, কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন, বৌদি কিছু বলবে না আপনাকে। কিন্তু কেন বলো তো? আরে আমাদের গাড়িটা ১.৫ মাস হলো ফ্ল্যাটের নিচে গ্যারেজে পড়ে আছে। তো আমি কি করব? কি আবার করবেন? গাড়িটা নিয়ে আমি আর আপনি একটু বেরোবো। না চালিয়ে একদম বসে যাচ্ছে গাড়ির ব্যাটারিটা। কোথায় যাব?
এখন তো কোথাও গেলেই পুলিশে ধরছে। আরে বেশি দূরে না, কাছেই যাব। আপনি আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেবেন? বলুন না, শিখিয়ে দেবেন প্লিজ। এমন অনুনয় করে কথাটা স্বপ্না বলল যে আর না করতে পারলাম না। স্বপ্না দেখে একেবারে তৈরি হয়েই এসেছে। হ্যান্ডব্যাগেই ছিল গাড়ির চাবি। চাবিটা বের করে হাতে ধরিয়ে দিল আমার। একদম নতুন মারুতি সুইফট, টকটকে লাল রঙের। স্টার্ট দিয়ে বের করলাম গ্যারেজ থেকে। স্বপ্নাকে বললাম, ড্রাইভার সিটে বসো। আমিও বসছি পাশে। না না, আপনি চালান, আমি আপনার পাশে বসছি। তাহলে গাড়ি চালানো শিখবে কি করে? আপনি আগে বড় রাস্তা পর্যন্ত চলুন, তারপর। এখানে অলিগলিতে আমি পারবো না, ধাক্কা ফাক্কা লেগে যাবে। ড্রাইভ করে চললাম বড় রাস্তার দিকে। চারিদিকে পুলিশ ভ্যান টহল দিচ্ছে। যদি জিজ্ঞেস করে কি বলবো? স্বপ্না যেন আমার মনের কথা ধরে ফেলেছে। যদি কিছু জিজ্ঞেস করে বলবেন পেট্রোল ভরতে যাচ্ছি। ইন্ডিকেটরে দেখলাম পেট্রোল যথেষ্ট আছে, ভরতে লাগবে না। ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলেছি। রাস্তায় গাড়ির সংখ্যা নিতান্তই নগণ্য। স্বপ্না, এবার তুমি ড্রাইভার সিটে বসো, আমি শিখিয়ে দিচ্ছি। না না, এখন না, ফেরার সময়। এখন সোজা চালিয়ে যান। সোজা? কত দূর? সোজা কথার মানে বোঝেন না? সব কথা কি সোজা করে বলা যায়? আর কিছু জিজ্ঞেস করলাম না। ফাঁকা রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছি। জোকা পেরিয়ে যেতে এদিককার রাস্তা যেন আরো ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎই ঘন কালো মেঘ করে কালবৈশাখী ঝড় উঠল। তার সঙ্গে নামলো অঝোরধারায় বৃষ্টি। যত এগোচ্ছি ততই বৃষ্টির জোর বাড়ছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করে ঘোলা কাঁচ পরিষ্কার করতে পারছে না গাড়ির ওয়াইপার। স্বপ্নাও পরিষ্কার করে কিছু বলছে না। সোজা মানে আর কত দূর? হঠাৎই একটা আবদার করে বসলো আধো আধো স্বরে, এই বৃষ্টিতে লং ড্রাইভ। উফ, কি রোমান্টিক পরিবেশ। রাজাদা, একটা গান শোনান না প্লিজ। গান? এখন? গাড়ি চালাতে চালাতে? না না, অসম্ভব। উফ, আপনি না বড্ড বেরসিক। সিনেমায় দেখেন না, গাড়ি চালাতে চালাতে কত হিরো কত গান গেয়েছে। আমি হিরোও নই, গায়কও নই। শখে একটু আধটু গান টান করি বটে। মোটেই না। আপনি যখন প্র্যাকটিস করেন আমি রান্নাঘর থেকে শুনতে পাই। ভালোই গান করেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। এটা একটা ডুয়েট গান। পরের লাইনটা আপনাকে গাইতে হবে কিন্তু। স্বপ্না তার সুরেলা কণ্ঠে গান ধরল। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আহা হো হো হো, কাছে এলো এতদিন দূরে ছিল যে, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। এবার আমার হাতে চাপ দিল স্বপ্না। নেক্সট লাইনটা আমাকে গাইতে বলছে। আমি কিছু না বলে রাস্তার একটা সাইডে একটা চা দোকানের পাশে দাঁড় করালাম গাড়িটা। ড্রাইভ করে অনেক দূর চলে এসেছি। স্বপ্নার কাণ্ড দেখে গলা শুকিয়ে আসছে আমার। কি হলো, গাইলেন না? গাড়ি থামালেন কেন? চা তেষ্টা পেয়েছে, চা খাবো একটু। হ্যাঁ হ্যাঁ চলুন, আমারও চা তেষ্টা পেয়েছে। বৃষ্টির তেজ এখন অনেকটাই কম, খুব অল্প ঝিরঝিরি পড়ছে। আকাশে কালো মেঘের জন্য এই বিকেলেও যেন মনে হচ্ছে ভর সন্ধে। ছোট্ট চায়ের গুমটি, চৌকিতে বসে খুচরো পয়সা গুনছে দোকানদার, আর তার বউ এক গলা ঘোমটা টেনে উনুনে হাওয়া দিচ্ছে। শহুরে বাবু আর মেম সাহেব এই ছোট্ট গুমটিতে চা খেতে এসেছে দেখে দোকানদার তো মহা খুশি। অল্প কিছুক্ষণের মধ্যেই মাটির ভাঁড়ে করে ধোঁয়া ওঠা গরম চা আমাদের দুজনের হাতে তুলে দিল। লেন বাবু, লিন মেম সাহেব, ইসমাইলের স্পেশাল চা। অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে। শীত শীত করছে একটু। গরম চায়ে চুমুক দিয়ে শরীরে বল পেলাম। অল্প বৃষ্টির ছাঁট, গায়ে মাখতে ভালোই লাগছে আমাদের দুজনের। গাড়ি লক করে চায়ের ভাঁড় হাতে নিয়ে হাঁটতে হাঁটতে এমনি এগিয়ে চলেছি দুজনে। হঠাৎই আচমকা তেড়ে ফুঁড়ে এসে গেল বৃষ্টি। এতটা আকস্মিকভাবে জোরে বৃষ্টি নামলো যে গাড়ি পর্যন্ত ফিরে আসার সুযোগ পেলাম না। সামনেই একটা পোড়ো ভাঙা মন্দিরে আশ্রয় নিলাম দুজনে। ভিজে সব সোপে আমি আর স্বপ্না। ঠান্ডা বাতাস এসে কাঁপিয়ে দিচ্ছে আমাদের। হঠাৎ তীব্র আলোর ঝলকানি দিয়ে কাছেই কোথাও বিশাল জোরে একটা বাজ পড়ল। ভীষণ ভয় পেয়ে গিয়ে স্বপ্না আমাকে এক ঠেলা মারল গিন্নি।
এই তোমার ব্যায়াম করা হচ্ছে? সব আসন করতে গিয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুম। ওঠো, চান করে এসো, খাবার পাচ্ছি। তোমার জন্য আজকে স্পেশাল মেনু বানিয়েছি, ছানার ডালনা। মাথা ঘুরছে আমার। কোথায় গেল স্বপ্না? এতক্ষণ যা দেখলাম সবই তাহলে স্বপ্ন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।